সেনাবাহিনী সহ পুরো ডক্টর ইউনূস সরকার, পুলিশ সহ পুরো রাষ্ট্রযন্ত্র এবার নড়ে চড়ে বসেছে। আমেরিকা জামাতে ইসলামকে চায় এমন একটা কথা চারিদিকে ভাইরাল হয়ে গেছে। কোন এক সাংবাদিক ইন্টারভিউ নেওয়ার আগে ওই যে আলাদা বৈশাখ কথাবার্তা বলে না, ওগুলা ফাঁস করে দিছে। অডিও কল আর কি, অডিও কল ফাঁস হয়েছে। আমি আমাদের পত্রিকাকে কোরআন কোড যেটা বলছি যে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের প্যারোলে মুক্তি না পাওয়া নিয়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান আলোচনা চলছে। ডক্টর ইউনূস সরকারের নির্দেশনা এবার সরাসরি বিএনপির বিরুদ্ধে চলে গেল। দর্শক, বিএনপি যেদিকেই যায় সেদিকেই ব্যর্থ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনার পিতা যখা রাজাকারের কথা আমরা ভুলে যাইনি। একজন যুদ্ধাপরাধী এবং পাকিস্তানের পক্ষে অবস্থানকারী সন্তান হিসেবে ব্যাপারটা গত 54 বছরে ঘটেনি, সেই ব্যাপারটা ঘটাতে হবে। এই ব্যাপারে বোধহয় পণ করেই তারা নেমেছে। নামারই কথা, যে কেউ প্রতিযোগিতায় নামলে ফার্স্ট হওয়ার জন্যই নামে। দেশনায়ক বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং আমরা আশাবাদী হয়েছিলাম আমরা এই প্ল্যান শুনতে চাই, কিন্তু আমরা দেখতে পেয়েছি আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের মাধ্যমে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে গণতন্ত্রের ধারা অব্যাহত হয়েছে, সেই গণতন্ত্রের ধারাকে। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বা কতটা গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। ডক্টর ইউনূস সরকারের নির্দেশনা এবার সরাসরি বিএনপির বিরুদ্ধে চলে গেল। দর্শক, বিএনপি যেদিকেই যায় সেদিকেই ব্যর্থ। বিএনপির পরাজয় এখন অনিবার্য হয়ে উঠেছে। বিএনপির সামনে সফলতা আর বিন্দুমাত্র হাতছানি নাই। অতএব দর্শক, এই সম্ভাব্য হারু পার্টিকে কেউ ভোট দিবেন না। আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে জানিয়ে দিন, এদেরকে ভোট দিলে আপনার ভোট পচবে। কারণ এরা সবকিছু লেজি গোবরে মাখিয়ে ফেলেছে। এদের পক্ষে জেতা সম্ভব নয়। এখনো যারা মনে করছেন বিএনপি জিতবে, আপনারা ওই ডাক সিলেকশনের আগে যেরকম একটা হ্যালুসিনেশনে ছিলেন যে ছাত্রদল জিতবে, কিন্তু ফলাফল আন্ডা, এখনো সেই হ্যালুসিনেশনে আছেন। অতএব এই সম্ভাব্য হারু পার্টি বিএনপির পক্ষে থাকেন না, লাভ নাই। জেতা পার্টির সাথে থাকেন। ভোট নির্বাচনী প্রচারণার প্রত্যেকটা ধাপে ধাপে বোঝা যায় যে বিএনপি কিভাবে ডাব্বা মারছে, পরাজিত হচ্ছে। দর্শক, ডক্টর ইউনূস সরকার একটা নির্দেশনা, আপনারা জানেন যে সরকারিভাবে ডক্টর ইউনূস সরকার হাবোর্ডের পক্ষে প্রচারণা চালাচ্ছে। জামাত, এনসিপি হাবোর্ডের পক্ষে প্রচারণা চালাচ্ছে। কিন্তু ইন্টারেস্টিংলি তারেক রহমান হাবোর্ড দিতে বলেছে, অথবা বিএনপির সমাবেশে হাবোর্ডের লিফলেট থাকে, ফেস্টুন থাকে, অথবা বিএনপি হাবোর্ডের পক্ষে প্রচারণা চালায়। কোনো প্রমাণ দেখান তো? কোনো প্রমাণ নেই। বিএনপি কি করে? সর্বোচ্চ যদি আপনি পেঁচিয়ে ধরতে পারেন যে তুমি হাবোর্ডের পক্ষে না বিপক্ষে, তখন বলে যে না আমি হাবোর্ডের পক্ষে। কিন্তু হাবোর্ড দেন, জনগণকে আহ্বান জানায় না। হাবোর্ডের পক্ষে বিএনপি কোনো কার্যক্রম নাই, এবং বিএনপি স্পষ্ট করে বলে দিয়েছে যে গণভোটের প্রচারণা চালানো বিএনপির দায়িত্ব নয়। হ্যাঁ, এটা ঠিক, গণভোটের প্রচারণা চালানো বিএনপির দায়িত্ব নয়। কারণ বিএনপি তার জুলাই ভিত্তিক দল নয়, বিএনপি তার জুলাই পক্ষে শক্তি নয়। বিএনপি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী জুলাই ভুলিয়ে দেওয়া পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী সংস্কারে আপত্তি পার্টি। যাদের সংস্কারে আপত্তি, যারা নোট অফ ডিসেন্ট পার্টি, যারা জুলাইকে ভুলিয়ে দিতে চায়, তারা গণভোটের প্রচারণা কেন চালাবে? বিএনপি উপরে বলছে আমরা হাবোর্ডের পক্ষে, বাস্তবে বিএনপি যতটুকু প্রচারণা চালাচ্ছে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। বেশিরভাগ নেতাকর্মী বিএনপির সেন্ট্রাল গোপন নির্দেশনা অনুযায়ী না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। আরেকটা অংশ যেহেতু জামাত হাবোর্ডের পক্ষে অতএব ধরে নিয়েছে তারা না ভোটের পক্ষে। এই হাবোর্ড না ভোট নিয়েই তো বিএনপি বেকায়দা করেছে। দেখেন, একটা দল যারা জানে না যে গণভোটে তারা কোন পক্ষে, তারা কিভাবে দেশ চালাবে, তারা কিভাবে জিতবে, এদের পক্ষে জয়লাভ করা সম্ভব নয়। এই বিএনপি ইজ হারু পার্টি। অতএব এই বিএনপির সংস্পর্শে ত্যাগ করেন। এই বিএনপি একটা ভাইরাস, এই ভাইরাসের সংস্পর্শে গেলে আপনি নিজেও ভাইরাস আক্রান্ত হয়ে ধ্বংস হয়ে যাবেন। তো দর্শক, এখানে ডক্টর ইউনূস সরকারের সিদ্ধান্ত, সরকারিভাবে তারা হাবোর্ডের পক্ষে প্রচারণা চালাবেন, এবং এই বিষয়ে বিএনপি আপত্তিও করেছিল যে এটা কি করতে পারে না। সরকার প্রমাণ দেখিয়েছে অবশ্যই করতে পারে, হাবোর্ডের পক্ষে তারা প্রচারণা চালাতে পারে, কোনো আইনি বাধা নেই। কারণ হাবোর্ড বিজয়ী করা, সংস্কার করার ম্যান্ডেট নিয়ে এই সরকার কায়েম হয়েছিল। অতএব তারা তো হাবোর্ড বিজয়ী করতে চাইবেই। তো এই জায়গায় দর্শক, সরকারের যত পদ্ধতি আছে সব পদ্ধতিতে তারা হাবোর্ডের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তারই অংশ হিসেবে ইমাম খতিবদের জুমার খুতবায় হাবোর্ডের পক্ষে বয়ানের আহ্বান জানানো হয়েছে। বিভিন্ন জায়গায় ডিসিরা ইমামদের ডেকে বলছেন, এবং অনেক জায়গায় চিঠিও দেওয়া হচ্ছে। সব জায়গায় একই রকমের ভাবে যে নির্দেশনা পৌঁছে দেওয়া হচ্ছে তা না, তবে নির্দেশনা আছে যে ইমামরা হাবোর্ডের পক্ষে বয়ান করবেন। কারণ এটা সরাসরি বিএনপির রাজনীতির বিরুদ্ধে চলে যায়। কিভাবে? বিএনপির
বর্তমান স্ট্যান্স হচ্ছে যে ইমাম হুজুররা নির্বাচন রাজনীতি নিয়ে জুমার খুতবায় ওয়াজে কিচ্ছু বলতে পারবে না। হুজুরের এই বিষয়ে চুপ থাকবে। হুজুরে ওয়াজ করবে মাটির নিচে, মাটির উপরে কোনো বিষয়ে হুজুরে বলতে পারবে না। বললেই বাধা দাও, ধরো, পিটাও। হ্যাঁ, বিএনপি সারা জীবন জুমার খুতবায় বা ওয়াজে রাজনীতির পক্ষে ছিল, কারণ তারা হুজুরদের সাথে ছিল। তারা বলতো যে আপনি হক কথা বলবেন। বিএনপি লোকজন আরো শেল্টার দিত, আওয়ামী লীগের লোকজন ওয়াজে বাধা দিত। আলেম ওলামা খতিব হুজুরদের বক্তাদের মূল কনফ্লিক্টে বাঁচত আওয়ামী লীগের সাথে, কিন্তু বিএনপি যত সম্ভব বাধা দিত না, ঠেকাতো বাধা। এবং বিএনপি অধ্যুষিত এলাকাগুলোতে তারেক মনোয়ার, আমির হামজা অথবা যারা রাজনীতিতে মানে ওয়াজে পলিটিক্যাল কথা বলেন, তারা সফলভাবে ওয়াজ করে আসতে পারতো। কিন্তু এখন পরিস্থিতি উল্টো। এবার বিএনপি সিদ্ধান্ত হচ্ছে, যেহেতু বিএনপি এখন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ এবং ভারতের প্রেসক্রিপশনে চলে, অনিবার্যভাবেই ইসলাম এবং আলেম ওলামাদের বিরোধিতা তাদেরকে করতেই হবে। এই জন্যে জুমার খুতবায় সমসাময়িক বিষয়ে আলোচনা করা হবে, এটাই ঠিক। কিন্তু না, এগুলো বিএনপি সহ্য করতে পারে না, সরাসরি বাধা দেয়। দেখেন বিএনপি নিজেরা কিভাবে, ওই যে সাদিক কায়েম একবার ফেসবুক পোস্ট দিয়েছিল ওসমান আলী গুলিবিদ্ধ হওয়ার পর, যে চান্দাবাজদের খবর আছে, গ্যাংস্টারদের খবর আছে। বিএনপি ঝাঁপিয়ে পড়লো যে আমাদেরকে সাদিক কায়েম দায়ী করেছে। মানে চান্দাবাজ গ্যাংস্টার বলি ওরা মনে করে যে বিএনপি, ওরা নিজেদের গায়ে টেনে নিয়েছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে দুদক, নির্বাচন কমিশন, আলেম ওলামারা তারা বলে সৎ প্রার্থীকে ভোট দিবেন, শত যোগ্য প্রার্থীকে। এটা বললেই বিএনপি খেপে যায়। হ্যাঁ, আপনি এটা কেন বললেন? আবার বলে যে চান্দাবাজে ভোট দিবেন, এটা বললেই খেপে যায়। কেন বললেন আপনি? এটা ওয়াজের ময়দান বলেছে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে, কারোর পক্ষে বলেন নাই। তাহলে দেখেন একটা দল কতটা দেউলিয়া হলে শত যোগ্য প্রার্থীকে ভোট দিতে বলে ইমামকে মারতে দেয়। কুমিল্লায় বা যে কোনো একটা জায়গায় একটা ভিডিও দেখলাম, আমাকে পাঠানো হয়েছে। খতিব বলছেন, এই লাস্ট শুক্রবারের কথা, আপনার তো দুই দিন আগে শুক্রবার গেছে, এখন 2 দিন পর শুনছেন। খতিব বলছেন যে শত যোগ্য প্রার্থীকে ভোট দিবেন, আর কিছু না। তাকে বিএনপির লোকজন মারতে এসেছে। আবার কেউ যদি বলে চান্দাবাজদের ভোট দিবেন না, বিএনপি তাকে মারতে আসবে। তাহলে যেখানে বিএনপির স্ট্যান্স হচ্ছে কোন দলের পক্ষে বা বিপক্ষে বলা দরকার নেই, ভোট নির্বাচন নিয়ে কথা বললেই হুজুরকে মারো, এটা হচ্ছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনার পিতা চোখা রাজাকারের কথা আমরা ভুলে যাইনি। একজন যুদ্ধাপরাধী এবং পাকিস্তানের পক্ষে অবস্থানকারী সন্তান হিসেবে বিএনপির মহাসচিব তিনি একটি বক্তব্য দিলেন যে একটি নতুন দল জনগণের কাছে আসছে, তারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাচ্ছে, তারা হচ্ছে যুদ্ধাপরাধী। তাহলে আপনার নেত্রী যে তাদের যে মিথ্যা মামলা বলল, তাদের মুক্তি চাইলো, তাদের বিচার নিয়ে প্রশ্ন তুলল, আজকে কি আমরা বলবো না যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আপনারা অবস্থান নিয়েছেন? সংগ্রামী বন্ধুরা আমার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাছের ঘরে বসে ঢিল ছুড়বেন না। আমরা জানি আপনার পিতা চোখা রাজাকারের কথা আমরা ভুলে যাইনি। একজন যুদ্ধাপরাধী এবং পাকিস্তানের পক্ষে অবস্থানকারী সন্তান হিসেবে আজকে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে নতুন নতুন যুদ্ধাপরাধী তৈরি করার চেষ্টা করছেন। এই সমস্ত ভাঙ্গা ঢোল আর বাংলাদেশে বাঁচবে না। 5 তারিখে হাসিনা পালিয়ে গিয়েছে এবং এই মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশে যে বিভক্তির রাজনীতি, বাংলাদেশে যে হানাহানির রাজনীতি, তার বিরুদ্ধে আজকে আমাদের ডাক্তার শফিকুর রহমান ঐক্যবদ্ধ বাংলাদেশের ডাক দিয়েছে। তাই বাংলাদেশ লিবার পার্টি, আমরা বিএনপি ছেড়ে আমরা এখানে অবস্থান নিয়েছি। বন্ধুরা, আগামী 12 তারিখে ইসলামী ছাত্র শিবির যেভাবে 5টি ক্যাম্পাসে বিজয় অর্জন করেছে, আমরা জামাত ইসলামীর নেতৃত্বে আগামী বাংলাদেশে আগামী 12 তারিখে এই জাতীয় সংসদ নির্বাচনেও বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলে শেষ করব। আব্দুল্লাহপুর থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত বিগত আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের যে অফিসগুলো ছিল, আপনারা সবাই জানেন কোন কোন জায়গায় অফিস ছিল। এই অফিসগুলো এখনো আছে, কিন্তু নাম নাই, নাম চেঞ্জ হয়ে গিয়েছে, লীগের জায়গায় দল হয়েছে। আমরা শুধুমাত্র এই ক্ষমতার হাত বদল চাই না, আমরা একটা অর্থবহ পরিবর্তন চাই। আপনাদের মনে আছে বিগত 2025 সালের 9 জুলাই এই মিটফোর্ডে চাঁদার জন্য একজন মানুষকে, সোহাগকে কিভাবে পাথর দিয়ে কুটিয়ে কুটিয়ে তারপর হত্যা করা হয়েছিল।
তারা কারা আমরা জানি, আজকে তাদের নাম বললাম না। তাদের সাথে এই পল্টনে যারা লগি বৈঠা দিয়ে হত্যা করেছিল, তাদের চরিত্রের সাথে তাদের চরিত্র মিলে যায়। বিগত 5 তারিখের পরে বিগত 17 বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, খুন আইনাগরের বিরুদ্ধে যেই শক্তিটি আন্দোলন সংগ্রাম করেছে, যেই শক্তিটি 17 বছর এলাকাতে থাকতে পারে নাই, ঘুমাতে পারে নাই মামলার কারণে, আজকে তারা প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা অঞ্চলে আতঙ্ক হিসাবে তারা আবির্ভূত হয়েছে। বন্ধুরা, এরা যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার আগেই তাদের এই অবস্থা, তারা ক্ষমতা পেলে কি করবে আপনারা সিদ্ধান্ত নেবেন। আমার দেশের নারীরা বেশ্যা, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা বেশ্যা, যে এই মন্তব্য করে তার জিহ্বা থেকে ছিঁড়ে ফেলা উচিত। তারা তাদের বাপ জামাতদের বিজেপি নির্বাচনী প্রচারণা করে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এই জন্য শিক্ষার্থীরা দিতে ভর্তি চায়। আমাদের সাংগঠনিক ডাকসুন সাংগঠনিক পর্যায়ে কি করলো, কিছু করছে, সে ইনফ্রাস্ট্রাকচার কোনো কাজ করছে, সেখানে সব ঘটনা অনুষ্ঠান করে। তোরা যা চলে যে আমাদের নেতাদের প্রচারণা করে, সেই নেতারা আমার বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে এই প্রগতিশীল মুখোশ ধরে যারা নারীদেরকে বেশ্যা বলে, নারীদেরকে ছোট করে, এদের সবার মুখোশ কিনে শেষ সবাই ওই স্বাধীনতার ডাকসু জামাতের নেতাদের একাত্তরের গণহত্যাকারী এবং দর্শকদের পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছে। তারাও এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে বেশ্যা মনে করে। একাত্তরের গণহত্যাকারীদের কোন স্থান বাংলাদেশের এই মাটিতে হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নারীদেরকে নিয়ে ডাকসুর কিছু আমার দেশের নারীরা বেশ্যা, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা বেশ্যা, যে এই মন্তব্য করে তার জিহ্বা থেকে ছিঁড়ে ফেলা উচিত। এই মন্তব্য করে পাবলিক প্লেসে এবং আমার দেশের সরকার বসে বসে তা হজম করে। এটা কি প্রথম ঘটনা বন্ধুরা? এটা প্রথম ঘটনা না। এবং আমাদের ডাকসু, আমাদের সাংগঠনিক ডাকসু সাংগঠনিক পর্যায়ে কি করলো, কিছু করছে, সে ইনফ্রাস্ট্রাকচার কোনো কাজ করছে, সেখানে সব ঘটনা অনুষ্ঠান করে। সে কি করে? সে সব ঘটনা অনুষ্ঠান করে। এর যে লজ্জাজনক আর কিছু নাই। তার পাশের সিটে বসে থাকা ডাকসু সমস্যাটি নারীরা, সেই নারীটাকে উৎসাহিত করা হয়, তখন তার কোনো প্রতিবাদ নাই। এই লজ্জা নিয়ে সে আবার কিভাবে একশো দিতে চায় ডাকসু নেতারা। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানেই শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।